গরিবদের বেঁচে থাকার জন্য কি কি না করতে হয়, ঠিক এরকমই একটা গল্প হলো অনিতার। অনিতা গ্রামের একটি গরিব মেয়ে এবং সে গ্রামেরই একটি বিউটি পার্লারে কাজ করে। ছোটবেলা থেকেই ও বিউটি পার্লারে কাজ করে এসেছে। ও বিউটি পার্লারের সমস্ত কাজই করতে পারে, কিন্তু একদিন অনিতার মা ওকে বলে, মা, তোর এখন বিয়ের বয়স হয়ে গেছে, এবার তুই বিয়ে করে নে। কিন্তু মা, সবাই তো বিউটি পার্লার থেকে একটু টাকা আসতে শুরু করেছে, এখন তো আমি নিজের একটা বিউটি পার্লার খোলার কথা ভাবছি। ওইসব না হয় বিয়ের পর করে নিবি, কে তোকে বারণ করেছে? এখন শুধু বিয়েটা করে নে, আমি তোর বিয়েটা দেখেই ওপরে যেতে চাই। অনিতা ওর মাকে মানা করতে পারে না। ও সুন্দরী ছিল, তাই শহর থেকে সম্বন্ধ আসতে শুরু করে। অনিতার মা শহরের একটা চাকরিওয়ালা ছেলের সাথে অনিতার বিয়ে দিয়ে দেয়। অনিতা শ্বশুরবাড়ি চলে গেল। ওর শ্বশুরবাড়ি ভীষণ বড় লোক ছিল, ওদের কাছে একটা বড় বাড়ি ছিল। ওর বর সুরেশ একটা বড় কোম্পানিতে চাকরি করত। ওদের বিয়ের 2 দিন পরে অনিতা সুরেশকে বলে, কে গো, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি বিউটি পার্লারের কাজ করতে চাই। আমি গ্রামে একটা বিউটি পার্লারে কাজ করতাম, আমি সব কাজ করতে পারি। একথা শুনে সুরেশ হাসতে শুরু করে। তুমি এই বাড়ির বউ হয়ে বাইরে বিউটি পার্লারের কাজ করবে? আমাদের মান সম্মান সব ধুলোয় মেশাতে চাও নাকি? কেন, বিউটি পার্লারের কাজে কি খারাপ আছে? ওসব গরিব আর নির্লজ্জ মেয়েরা করে, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি বিউটি পার্লারে কাজ করবে না, ব্যাস। সুরেশ ঘর থেকে বেরিয়ে গেল। ওই সময় মালতী ঘরে মোছামুছি করছিল। অনিতাকে দুঃখী দেখে ও বলল, দিদি, বড়েরা হয় এরকম, আমিও বিউটি পার্লারে কাজ করতে চাইতাম, আমিও সব কাজ করতে পারি, কিন্তু আমার বর আমাকে করতেই দিল না। আচ্ছা, তাই নাকি? তুমি কাজ কোথা থেকে শিখেছ? আমার গ্রামেতে, তারপর শহরে বিয়ে হয়ে গেল। এখন আমি এখানে লোকেদের বাড়ি বাড়ি কাজ করি আর লুকিয়ে লুকিয়ে বড়লোক মহিলাদের মেকআপও করে দিই। আরে বাহ, আমিও মেকআপ করতে খুব ভালোবাসি, আমাকেও নিয়ে চলো না কখনো কারোর মেকআপ করাতে। ঠিক আছে দিদি, কালই চলুন, আমার এক বড়লোক ক্লায়েন্টের বাড়িতে পার্টি আছে, ওনার মেকআপ করতে হবে। অনিতা খুশি হয়ে গেল। ওর শাশুড়ি বিমলা খুব রাগী ছিলেন। অনিতা বিমলার কাছে অজুহাত দেখিয়ে বাইরে যাওয়ার পারমিশন নিয়ে নিল। পরের দিন অনিতা মালতীর সাথে বাইরে চলে গেল আর একটা বড়লোক বাড়িতে গিয়ে এক মহিলার মেকআপ করতে শুরু করলো। অনিতা সেই মহিলাকে খুব সুন্দরী বানিয়ে দিল। আরে বা, তোমার হাতে তো জাদু আছে। ধন্যবাদ ম্যাডাম, এ নাও টাকা, আর পার্টিতে থেকে যাও, খেয়ে দিয়ে যাবে। মালতী আর অনিতা দুজনেই গরিব ঘরের মেয়ে ছিল। পার্টিতে ভালো খাবারের কথা শুনেই দুজনের মুখে জল চলে এলো। দুজনেই থেকে গেল আর কিছুক্ষণ পরে পার্টি শুরু হলো। গেস্টরা চলে এলো। এরই মধ্যে অনিতা দেখল ওর বর সুরেশ একটা মডার্ন মেয়ের সাথে হাতে হাত রেখে বেশ জমিয়ে গল্প করছে। আরে এ কি, সুরেশ এখানে কি করছে ওই মেয়েটার সাথে? দিদি, আপনি জানেন না এই বড়লোকদের অনেক কীর্তি আছে, বাড়িতে একজনকে রেখে না জানি বাইরে কতজনের সাথে ঘোরে। ও আচ্ছা, এই ব্যাপার। অনিতা চুপি চুপি সুরেশের কাছে গেল। সুরেশ ওই মেয়েটার সাথে কথা বলাতে এতটাই হারিয়েছিল যে অন্য কোনো দিকে ওর খেয়াল ছিল না। তুমি কি সুন্দর আর মডার্নও। তাহলে তুমি ওই গেঁয়োটাকে বিয়ে করলে কেন? গ্রামের একটা মেয়ে, ও তো আমাদের কালচারের বিষয়ে কিছু জানেই না। কি করব, মা চেয়েছিল গাঁয়ের একটা ঘরোয়া মেয়ে যে চুপচাপ ঘরের কাজ করবে। আচ্ছা, একটা ফ্রিতে চাকরানি। ঠিকই বলেছ। আচ্ছা, তাহলে আমি তোমার জন্য শুধু একটা ফ্রিতে চাকরানি। আরে অনিতা, তুমি তুমি এখানে কি করছো? তোমরা একে অপরকে চেনো? এই তো আমার মেকআপ করতে এসেছিল। এ আমার বউ অনিতা, আমি তোমাকে বারণ করেছিলাম না এই বিউটি পার্লারে কাজ না করার জন্য? তুমি আমার কথা শুনলে না। আর তুমি কি করছো এখানে? অন্য একটা মেয়ের সাথে তামাশা করছো, তোমার লজ্জা করে না? আমার মুখের উপর কথা বলছো? এই বলেই সুরেশ অনিতাকে একটা জোরে থাপ্পড় মারল। অনিতা কেঁদে ফেলল। তুমি আমাকে থাপ্পড় মেরেছো, আমি তোমার সাথে আর থাকবো না। অনিতা ওখান থেকে চলে গেল। দিদি, আপনি আমার সাথে চলুন, আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে এখন আমার মরদ নেই। অনিতা মালতীর সাথে চলে গেল আর দুজনে মিলে একটা বিউটি পার্লার খোলার কথা ভাবল। অনিতার হাতে 2টো সোনার কঙ্কন ছিল। ও কঙ্কন 2টো বিক্রি করে পার্লারের জন্য জরুরি জিনিসপত্র কিনল। মালতী গাছ থেকে ডাল আর পাতা কেটে ওগুলো দিয়েই একটা বিউটি পার্লার তৈরি করলো। দুজনে ওটার নাম রাখলো ছোবড়ি বিউটি পার্লার। একদিন একটা মেয়ে ওখানে মেকআপ করাতে এলো। শহরের সব বিউটি পার্লার আজকে বন্ধ, আমাকে এখানেই মেকআপ করাতে হবে। অনিতা ওর মেকআপ করে দিল, কিন্তু ছোবড়ির ভিতরে ভয়ঙ্কর গরম ছিল, যার জন্য মেকআপ গলে যেতে লাগলো। আরে এরকম মেকআপ করার কি ফায়দা, এখানে তো এসিও নেই, ঘামের জন্য সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। এসি কি করে লাগাবো ম্যাডাম, আমরা যে খুব গরিব। তো আমি কি করব, আমার এখানে আসাটাই উচিত হয়নি, আমি তোমাদের একটা টাকাও দেব না। ওই মেয়েটা রেগে ওখান থেকে চলে গেল। এইভাবেই দিন কেটে যেতে লাগলো, কিন্তু অনিতা আর মালতীর বিউটি পার্লারে কেউ এলো না। শহরে একটার থেকে একটা বড় এসি বিউটি পার্লার ছিল।
কেন বেকার কেউ ঝোপড়ি বিউটি পার্লারে আসবে। তাই অনিতা তখন বসে বসে কাঁদছিল। এখন কি হবে? আমি তো না খেয়ে মরে যাব, আর এখন তো আমি গ্রামেও যেতে পারবো না। ভগবানের ওপর ভরসা রাখুন দিদি, উনি সব ঠিক করে দেবেন। আমার কাছে শুধু আজকে খাওয়ার মতো টাকা বেঁচে আছে। আজ যদি কিছু না হয় তাহলে কাল ভিক্ষা করতে হবে। সন্ধে হয়ে এলো। অনিতা পার্লার বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেই মহিলা এলো যার পার্টিতে গিয়েও মেকআপ করেছিল। আরে তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। কেন ম্যাডাম, কি ব্যাপার? আরে তুমি যেমন মেকআপ করে দিয়েছিলে সেরকম মেকআপ তারপর থেকে কেউ করতেই পারেনি। আজ আমার বিয়ের বাড়ি আছে, মেকআপ করে দাও। অনিতা ঝোপড়ি বিউটি পার্লারে ওর মেকআপ করলো আর ওর দুঃখের কথা ওকে বলল। সেই মহিলাটি বলল, ওহো এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমার কাছে অনেক টাকা আছে। আমি তোমার পার্লারে ইনভেস্ট করব আর এখানে একটা সুন্দর এসি বিউটি পার্লার তৈরি করব। এনাও টাকা। সেই মহিলাটি অনিতাকে টাকা দিল। পরের দিন সেই মহিলা আরও টাকা আনলো এবং 1 মাসের মধ্যেই সেখানে একটি সুন্দর এসি বিউটি পার্লার তৈরি হলো। অনিতা আর মালতী ওই পার্লারের মালকিন হলো। অনিতার হাতে জাদু ছিল। কিছুদিনের মধ্যেই ওদের বিউটি পার্লারে মহিলাদের ভিড় হতে শুরু করলো। আর এইভাবেই গরিব বউ এসি বিউটি পার্লার চালিয়ে টাকা ইনকাম করতে শুরু করলো। অনেক বছর হলো উর্মিলার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর থেকে উর্মিলা শুধু উনুনই রান্না করত। আর এই কারণেই কখনো কখনো রান্না করতে অনেক দেরিও হতো। আরে উর্মিলা, কখন থেকে বলছি খাবারটা দিতে, তাড়াতাড়ি খাবারটা প্যাক করে দাও। কাজে যেতে হবে তো নাকি? দেরি করে গেলে আবার দেরি করে আসবো, তারপর বলবে আবার সন্ধ্যাবেলা সবজিটা আনলাম না। তাড়াতাড়ি দাও। সব সময় তাড়াতাড়ি রান্না করতে বলো। কতবার বলেছি একটা গ্যাস কিনে দাও, কিন্তু আমার কথা কে শুনবে? আমার তো মনে হয় আমার সারা জীবন এই ধোয়ার মধ্যেই কেটে যাবে। জানি না ভগবান আমাদের কপালে এত দারিদ্রতা কেন লিখেছে যে একটা গ্যাসও কিনতে পারি না। বৌমা, উনুনে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, জানো? মা, ওই স্বাস্থ্যের কথা ছাড়ুন, সেটা আগের যুগে হতো। এখন আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে আছি। এখন সবার বাড়িতে গ্যাস আছে, শুধু আমাদের বাড়িতেই এখনো রান্নার গ্যাসটাই এলো না। হাতে একটু টাকা জমতে দাও, তারপর সবটাই কিনে দেবো তোমায়। এখন তো তুমি আমার অবস্থা জানো নাকি? সব জেনে শুনেও ও যেন কিছুই বোঝে না। যখনই বরের খাবার দেওয়ার সময় হয় তখনই রোজও একই কথা বলে, গ্যাস নাও গ্যাস নাও। আরে নিয়ে নেবে টাকা হলে, এখন তো রান্না হয়ে যাচ্ছে উনুনে নাকি? উর্মিলা খুবই দুশ্চিন্তায় ছিল। বর শাশুড়ি কেউই তার কথা শুনত না। বেচারি অনেক বছর ধরেই বলে চলেছে যে রান্নার জন্য একটা গ্যাস নিতে, কিন্তু কেউই তার কথা গুরুত্বই দিত না। উর্মিলা ছোটবেলার বান্ধবী এই গ্রামেই থাকত, তাই উর্মিলা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যেত। আরে উর্মিলা, আয় আয়, অনেক দিন পরে এলি, বস, আমি তোর জন্য চা আনছি। তুই গ্যাস কিনেছিস তাই না? হ্যাঁ, আমার তো 3 বছর হয়ে গেছে। গ্যাসে রান্না করার কত সুবিধা, সব রান্না তাড়াতাড়ি হয়ে যায়। এবার তুইও বাড়িতে একটা গ্যাস কিনে নে। আর কতদিন ওই উনুন আর স্টোভে রান্না করবি? আরে কবে থেকে বলছি একটা গ্যাস ওভেন এনে দিতে, কিন্তু কে শুনবে আমার কথা? তুই ঠিকই করেছিস, বরকে বলে একটা গ্যাস কিনে নিয়েছিস। আমার কপালে আর এসব কোথায়। চল, আমি আসছি, যাস একদিন। হ্যাঁ যাব তো ঠিকই, কিন্তু কি বলতো, ওই উনুনে রান্না করা যায় না, ধোয়ার কেমন গন্ধ আসে। তোর বাড়িতে তাড়াতাড়ি গ্যাস চলে আসুক, আমি গিয়ে চা খাবো। তোর মুখে ফুলচন্দন পড়ুক যদি এমনটা হয়। আচ্ছা, আমি আসি। এই বলে উর্মিলা বাড়ি আসতে লাগলে রাস্তাতেই তার দেখা হয় একজন পরিচিত শেঠানির সঙ্গে। এবার আমাকেই কিছু করতে হবে। মনে তো হয় না গুড়িয়ার বাবা আমাকে টাকা দিয়ে গ্যাস ওভেন কিনে দেবে। আমাকেই টাকা ইনকাম করতে হবে। আরে উর্মিলা, চেনা জানা কোনো রান্নার লোক থাকলে আমাকে জানিও তো, মাসে 2000 টাকা দেব। 2000 টাকা? আমি যদি এনার বাড়িতে রান্নাটা করে দিই তাহলে ওই টাকাটা আমি পেয়ে যাব। কি হলো, চুপ করে কেন? শেঠানি ম্যাডাম, আজকাল বাড়িতে আমার তেমন কোনো কাজ নেই, তাই আপনি বললে আমি আপনার বাড়িতে রান্নার কাজ করতে পারি। হ্যাঁ, চলে এসো, আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সকাল 9টায় কিন্তু আসতে হবে। সেটজির দোকানে যাওয়ার আগে সব রান্না করে দিতে হবে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি চলে যাব। কাজ পেয়েছে শুনে উর্মিলা খুবই খুশি হয়। এখন সে কাজ করে টাকা জমিয়ে বাড়িতে রান্নার একটা গ্যাস আনতে পারবে। তাই সে বাড়ি গিয়ে এই কথাটা তার শাশুড়ি আর বরকে জানালে, তুমি সকাল 9টার সময় রান্না করতে বেরোবে তো বাড়ির কাজটা কে করবে? হ্যাঁ,
সকাল 9টার সময় তো মোহনও কাজে যায়, আর বাচ্চাদেরও স্কুল আছে। আর আমার যা বয়স হয়েছে, এখন এসব দেখা আমার পক্ষে সম্ভব নয়। মা, আপনি চিন্তা করবেন না, আমি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করে নেব। আমার টাকার দরকার আছে। যেটা তুমি ভালো বোঝো, কিন্তু কাজের সাথে সাথে নিজের শরীরের খেয়ালটাও যে রাখতে হবে, নয়তো শরীর খারাপ হলে আমার কাছে কিন্তু অত টাকা নেই যে তোমার চিকিৎসা করাবো। উর্মিলা চুপ করে থাকে, কিছুই বলে না। পরের দিন ভোর 4টের সময় উঠে সে বাড়ির সব কাজ সেরে ফেলে। জল ভরা, ঘর পরিষ্কার করা, রান্না করা, সব কাজ সেরে ঠিক 9টার সময় উর্মিলা সেঠানির বাড়িতে পৌঁছায়। আর সেঠানির বাড়িতে সব রকমের রান্না শেষ করে উর্মিলা আবার 12টার সময় তার বাড়িতে ফিরে আসে। সে তো তার বাড়িতে শুধু একটা রান্নার গ্যাস কিনতে চাইছিল, তাই এত পরিশ্রম করছিল। আর ঠিক 1 মাস কাটার পর সেঠানি উর্মিলাকে মাসিক বেতন হিসাবে 2000 টাকা দেয়। উর্মিলা টাকাটা পেয়ে খুবই খুশি ছিল। সে ভেবেছিল এভাবেই 1-2 মাস কাজ করে সে গ্যাস কেনার টাকা জোগাড় করে নেবে। কিন্তু উর্মিলা বাড়িতে গিয়ে দেখে হঠাৎ তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে মায়ের? জানি না, বলছে নাকি দম নিতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমিও যাচ্ছি, চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে। এরপর তারা সরলাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। শীতকাল শুরু হয়েছে তো, তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে, কদিনই সেরে যাবে। এই কিছু ওষুধ লিখে দিলাম, আর আমি একটা ইঞ্জেকশনও দিয়ে দিলাম, যাতে উনি খুব তাড়াতাড়ি সেরে যান। কত টাকা হয়েছে ডাক্তারবাবু? এই ওষুধগুলো আপনি বাইরে থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আর আমার ফিস 800 টাকা। 800? মোহন তার পকেটে হাত দিয়ে দেখে মাত্র 300 টাকা আছে। এখন আমি কি করব? আমার কাছে যে অত টাকাও নেই ডাক্তারবাবুকে দেওয়ার মতো। আমি ওষুধ কোথা থেকে আনবো? চিন্তা করো না, আমি আজকেই বেতন পেয়েছি। এই নাও 2000 টাকা, এটা রাখো, মায়ের চিকিৎসার কাজে লাগবে। কিন্তু উর্মিলা, এই টাকাটা তো তুমি গ্যাস ওভেনের জন্য সঞ্চয় করছিলে, এটা তুমি দিয়ে দিলে? না গো, মায়ের সুস্থ হওয়া আগে দরকার। গ্যাসের কি আছে, আমি 2 মাস পরে নিয়ে নেব। আগে মায়ের সুস্থ হওয়া দরকার। শোনো, মায়ের জন্য কিছু ফল আর সবুজ শাকসবজি নিয়ে এসো, আমি রান্না করে দেব। বৌমার এই কথা শুনে সরলার চোখে জল চলে আসে। উর্মিলার মতো বৌমা পেয়ে সে নিজেকে সৌভাগ্যবতী মনে করছিল। আর কিছুদিন পর উর্মিলার শরীরের সঙ্গে সঙ্গে স্বভাবও বদলিয়ে যায়। বৌমা, রান্নার চিন্তা করতে হবে না, তুমি স্নান করে কিছু খেয়ে নাও, আমি তৈরি করে দিচ্ছি খাবার। খেয়ে তুমি কাজে যাও, এদিকের কিছু চিন্তা করতে হবে না, আমি সবটা সামলে নেব। তুমি ক্লান্ত হয়ে যাও নিশ্চয়ই, ঘরের কাজ করো, বাইরের কাজ করো, আর আমি তো বাড়িতেই থাকি। আমি ঘরের কাজ নিশ্চিন্তে করে নিতে পারবো। তাছাড়া একটু চলাফেরা করলে শরীরটাও ভালো থাকবে। যাও, তুমি তোমার দরকারি কাজ করো, ততক্ষণে আমি তোমার জন্য রান্না করে আনছি। ঠিক আছে মা, একটা কথা বলবো মা, আপনি খুব ভালো। আমি না বৌমা, এটা বলো তুমি খুব ভালো। তুমি তো কত চিন্তা করো এই বাড়ির, তাই আমারও এটা দায়িত্ব যে আমার ভালো বৌমাকে আমি সাহায্য করি, পাশে থাকি। পরিবারের ভালোবাসায় উর্মিলা সাহস পায়। আর 2-3 মাস পরিশ্রম করে উর্মিলা তার বাড়ির রান্নার জন্য একটা গ্যাস কিনে ফেলে। বৌমা, এই গ্যাস ওভেন কিনে তুমি খুবই ভালো করেছো, কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সত্যি, গ্যাস ওভেন খুবই কাজের জিনিস। এখন তো মা আমার জন্য ঝটপট করে রুটি বানিয়ে দেয়। যাই বলো, গ্যাস ওভেন থাকার কিন্তু অনেক লাভ। এসব তো তোমাদের আর ভগবানের আশীর্বাদই হয়েছে। শোনো, বলছি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আমি কি এখনো সেঠানির বাড়িতে কাজ করতে পারি? যদি তুমি এতে খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ বৌমা, নিশ্চয়ই করো, নিজের পায়ে দাঁড়ানো কোনো খারাপ কাজ নয়। আমি তো শুনেছি শহরে ছেলে আর মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে গ্রাম কেন পিছিয়ে থাকবে? তুমি বাইরের কাজ করো আর আমি ঘরেরটা করব। এভাবেই তো মিলেমিশে সংসার চলে। এখন তো অনেক কাজ আছে, ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াশোনা করাতে হবে, অনেক দায়িত্ব। আর তাছাড়া গ্যাস ওভেন চলে এসে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, তাই জন্য রান্নাঘর তো আমি সামলাবো, তুমি সেঠানির রান্নাঘর সামলাও। এটা তো দারুণ বলেছেন মা। শাশুড়ির কথা শুনে উর্মিলা হাসতে হাসতে শাশুড়িকে জড়িয়ে ধরে। Thanks for watching.